আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। কি অবস্থা সবার? কেমন আছো? আমি মোহাম্মদ রায়হান মাহমুদ আবির, জীববিজ্ঞান শিক্ষক, এডু পরিবার। আজকে এসএসসি 2026 ব্যাচের জন্য স্পেশাল এমসিকিউ ক্লাস এর লাইভ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে হচ্ছে আমরা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের দ্বাদশ অধ্যায় অর্থাৎ জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি এই অধ্যায়ের হচ্ছে গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। এই এমসিকিউগুলো হচ্ছে যারা এসএসসি 2026 ব্যাচ আছে তাদের টেস্ট পরীক্ষা এবং প্রি টেস্ট পরীক্ষায় সহ এসএসসি পরীক্ষাতে কমন উপযোগী প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। সো আজকে আমাদের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সবাই জয়েন করো। আচ্ছা, আমি কমেন্টগুলো একটু চেক করছি। তামিম খন্দকার, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। প্রমাণিক, জিয়াদ, ওয়ালাইকুম আসসালাম। জান্নাতুল ফেরদৌস, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি জিয়াদ। সো আমি ক্লাসটি শুরু করে দিচ্ছি, সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি করো। এটা হচ্ছে তোমাদের এমসিকিউ লাইভ ক্লাস হতে যাচ্ছে আজকে, জীববিজ্ঞান দ্বাদশ অধ্যায় অর্থাৎ জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি। সো আমরা শুরু করে দিচ্ছি, বাকিরা আস্তে আস্তে জয়েন করো। তো প্রথমেই এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম যে এমসিকিউ সেটা এখানে আছে। দেখা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্ট করে জানাও যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমি তারপরে শুরু করে দিচ্ছি। ওকে, তাহলে দেখো আজকে আমাদের এমসিকিউ লাইভ ক্লাসের প্রথম যে প্রশ্নটি আছে, জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি দ্বাদশ অধ্যায়, এই অধ্যায়ের প্রথম এমসিকিউ যেটা সেটা হচ্ছে, এক নম্বরে দেয়া আছে বাহক বাবা ও বাহক মায়ের সন্তানদের ভিতর থ্যালাসেমিয়া আক্রান্ত। থ্যালাসেমিয়া এটা হচ্ছে একটা জেনেটিক্যাল ডিসঅর্ডার বা বংশগতি ব্যাধি। মূলত জিনের সমস্যার কারণে এই রোগটা হয়ে থাকে। এটা এবং বংশগত একটা রোগ, অর্থাৎ মায়ের গর্ভ থেকে যখন একটা সন্তান ভূমিষ্ঠ হয় তখন এই রোগটি নিয়ে সে পৃথিবীতে জন্ম নেয়। তো এই থ্যালাসেমিয়ায় আক্রান্ত সন্তানের জন্মের সম্ভাবনার অনুপাতটা কত? সো এটা আমরা মেন্ডেলের যে সূত্রটা আছে সেই সূত্রের মাধ্যমে করব। তো দেখো এখানে কি বলা আছে, বাহক বাবা এবং বাহক মা। অর্থাৎ বাহক মানে কি, তারা নিজেরা কেউ অসুস্থ না, বাট ওই যে থ্যালাসেমিয়ার যে জিনটা, যেই জিনের কারণে থ্যালাসেমিয়া হবে সেই জিনটা তারা বহন করতেছে। ওকে, কৃপা ঠিক আছে। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। তাহলে দেখো বলা আছে বাহক বাবা ও বাহক মায়ের সন্তানদের ভিতর থ্যালাসেমিয়া আক্রান্ত সন্তানের জন্মের সম্ভাবনার অনুপাতটা কত? তাহলে এখানে কি, বাহক বাবা এর সাথে আমরা দেখব হচ্ছে বাহক মা। সো এদের যদি আমরা ক্রস ঘটাই তাহলে দেখো বাহক বাবার যে গ্যামেটটি আছে এই গ্যামেটকে আমরা এভাবে লিখব, বড় হাতের আর আর ছোট হাতের আর। ঠিক তেমনি মায়ের গ্যামেটটিও হচ্ছে বড় হাতের আর এবং ছোট হাতের আর। তো এখন এই বড় হাতের আরটি দিয়ে বোঝাচ্ছে এটা হচ্ছে একটা সুস্থ জিন, আর ছোট হাতের আর, এই ছোট হাতের আর বা স্মল আরটা এটাই হচ্ছে মূলত থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিন। আবার সেম মায়ের ক্ষেত্রেও এই ছোট হাতের আর যেটা, এটা থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিন। এখন আমরা যদি এখানে ক্রস ঘটাই বা সংকরায়ন করি তাহলে আমরা প্রথমেই যেটা পাচ্ছি, দুইটা ডাবল আর, ক্যাপিটাল ডাবল আর, তারপরে আমরা পাচ্ছি হচ্ছে ক্যাপিটাল আর অ্যান্ড স্মল আর, দেন হচ্ছে ক্যাপিটাল আর, স্মল আর, এবং সর্বশেষে দুইটা স্মল আর। তো এই হচ্ছে আমাদের সংগঠিত ক্রসটা। তো এই সংগঠিত ক্রসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যেটা ডাবল আর সেটা হচ্ছে পুরাপুরি সুস্থ একটা বাচ্চা, আর
আর এবং স্মল আর এটা হচ্ছে সুস্থ কিন্তু বাহক, সুস্থ কিন্তু বাহক। আবার এখানেও ক্যাপিটাল আর স্মল আর এটাও হচ্ছে সুস্থ কিন্তু বাহক, অর্থাৎ এই বাচ্চা দুইটা সুস্থ থাকবে বাট থ্যালাসেমিয়ার জিন বহন করবে। আর স্মল ডাবল আর এটা হচ্ছে আক্রান্ত, থ্যালাসেমিয়ায় আক্রান্ত বাচ্চা হবে, অর্থাৎ অসুস্থ বাচ্চা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একজন সুস্থ বাচ্চা, দুইজন সুস্থ কিন্তু বাহক বাচ্চা, আর একজন বাচ্চা হচ্ছে থ্যালাসেমিয়ায় সম্পূর্ণরূপে আক্রান্ত একজন শিশু জন্মগ্রহণ করবে। তাহলে আমাদের অনুপাতটা কত হয় বলতো? সুস্থ সুস্থ একটি, বাহক দুইটি এবং অসুস্থ একটি, তাহলে 1:2:1। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে ক, অর্থাৎ এ নাম্বার। আমাদের অ্যান্সারটা কি হবে? এ নাম্বার। বাহক বাবা এবং বাহক মায়ের সন্তানদের ভিতরে থ্যালাসেমিয়ায় আক্রান্তর অনুপাতটা হচ্ছে 1:2:1, যেখানে প্রথম একটি নির্দেশ করতেছে সুস্থ বাচ্চা এবং সর্বশেষ একটি নির্দেশ করতেছে আক্রান্ত বাচ্চা, আর মাঝখানের দুই নির্দেশ করতেছে সুস্থ কিন্তু বাহক বেবি। তো এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। ওকে, আচ্ছা, তারপরে 2 নম্বর যে প্রশ্নটা এখানে দেখো, ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে কি বলে? লোকাস বলে। ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে কি বলে? লোকাস বলে। আমরা জানি যে একটা নিউক্লিয়াস কোষের মধ্যে থাকে, তো সেই নিউক্লিয়াসটির ভিতরে নুডলসের মতো পেঁচানো পেঁচানো সুতার মতো অংশ থাকে, যেটাকে আমরা কি বলি? ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন ফাইবার, যেটা পরবর্তীতে কোষ বিভাজনের সময় ক্রোমোজোমে পরিণত হয়। কিসে পরিণত হয়? ক্রোমোজোমে পরিণত হয়। এটা একটা ক্রোমোজোম। এই ক্রোমাটিন ফাইবারগুলো ক্রোমোজোমে পরিণত হয়। তো এই ক্রোমোজোমের নির্দিষ্ট স্থানে হচ্ছে কি থাকে? জিন থাকে। ক্রোমোজোমের নির্দিষ্ট স্থানে, ধরো এখানে একটা জিন আছে, এখানে একটা এমন জিন আছে যেই জিনটা আমাদের চুলের রঙের জন্য দায়ী, অথবা চুলের গঠনের জন্য দায়ী। চুলটা কি কার্লি হবে নাকি স্ট্রেইট হবে, অথবা চুলের কালারটা কি ব্রাউন হবে নাকি ব্ল্যাক হবে। সো এই যে জিনিসটা, এই বৈশিষ্ট্যটার জন্য দায়ী যে জিনটা, সেই জিনটা ক্রোমোজোমের যেই জায়গাটাতে অবস্থান করে, ক্রোমোজোমের ওই জায়গাটাকে বলা হয় লোকাস। ক্রোমোজোমের ওই জায়গাটাকে কি বলা হয়? লোকাস। লোকাস, লোকাস বলে। লোকাস কথাটি আসছে কোত্থেকে? দেখো, লোকাস, LOCUS, এই লোকাস কথাটি আসছে হচ্ছে লোকেশন থেকে। কি থেকে? লোকেশন। লোকেশন মানে কি? অবস্থান। তার মানে কিসের অবস্থান? জিন থাকার অবস্থান। কোথায়? ক্রোমোজোমের মধ্যে। তাহলে ক্রোমোজোমের যে স্থানে জিন থাকবে তাকে আমরা কি বলবো? লোকাস বলবো। এরপরে দেখো আমাদের 2 নম্বর প্রশ্নটির পরে 3 নম্বর যে প্রশ্নটি এখানে দেওয়া আছে সেটা হচ্ছে, নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। 5 বছর পূর্বে সুমির বিয়ে হয়েছে। পুত্র সন্তানের আশায় তাদের এ পর্যন্ত 3 কন্যা সন্তান হয়েছে। এজন্য তার স্বামী ও শাশুড়ি সারাক্ষণ তাকে দোষারোপ করে থাকে। এই হচ্ছে আমাদের উদ্দীপক। এই উদ্দীপক থেকে আমাদের প্রশ্নটি করা হয়েছে 3 নম্বর প্রশ্ন, যে সুমির সন্তানদের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে কোনটি সঠিক? তাহলে দেখো, লিঙ্গ নির্ধারণের জন্য সুমির সন্তানের জন্য কোনটি সঠিক হবে সেটা বোঝার পূর্বে আগে আমরা লিঙ্গ নির্ধারণ নীতিটা একটু দেখতে চাচ্ছি। লিঙ্গ নির্ধারণ নীতিটা আসলে কিরকম? এই লিঙ্গ নির্ধারণ নীতিটাতে আমরা দেখি যে একজন পুরুষ বা একজন বাবা, একজন পুরুষের শরীরে কি ধরনের ক্রোমোজোম থাকে এবং একজন নারী অথবা মা, তার শরীরে কি ধরনের ক্রোমোজোম থাকে। আমরা জানি মানুষের বডিতে টোটাল ক্রোমোজোম সংখ্যা কত? মানুষের শরীরে টোটাল 23 পেয়ার্স অফ ক্রোমোজোম থাকে। মানুষের শরীরে 23 পেয়ার্স অফ ক্রোমোজোম থাকে, যেই ক্রোমোজোমকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অটোসোম, আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। অটোসোম আর সেক্স ক্রোমোজোম মিলে আমাদের টোটাল 23 জোড়া ক্রোমোজোম থাকে হিউম্যান বডিতে। তো এই অটোসোম থাকে হচ্ছে 22 জোড়া বা 22 পেয়ার্স অফ অটোসোম, আর সেক্স ক্রোমোজোম থাকে হচ্ছে 1 পেয়ার, অর্থাৎ 1 জোড়া। তাহলে 22 জোড়া অটোসোম দিয়ে কি হয়? আমাদের দেহ গঠন হয়। আমাদের হাত, পা, মাথা এবং অন্যান্য যত অঙ্গ আছে শরীরের, সেই অঙ্গগুলা
গঠন হয় মূলত এই 22 জোড়া অটোসোম দিয়ে। আর এই যে এক জোড়া সেক্স ক্রোমোজোম, এই এক জোড়া সেক্স ক্রোমোজোম দিয়ে মূলত একজন মানুষের লিঙ্গটা নির্ধারণ হয়, অর্থাৎ সে কি পুরুষ হবে নাকি নারী হবে, অর্থাৎ এই মেল জেনিটাল অর্গ্যান অ্যান্ড ফিমেল জেনিটাল অর্গ্যান মূলত এই সেক্স ক্রোমোজোম থেকে ডিটারমাইন হয়। তো একজন পুরুষের শরীরে এই যে এক জোড়া যে সেক্স ক্রোমোজোম থাকে, সেটা একজন পুরুষের শরীরে থাকে একটি এক্স এবং একটি ওয়াই হিসেবে, আর নারীর দেহে থাকে দুইটি এক্স হিসেবে। তাহলে এক্স দেখতে কিরকম? এক্স ক্রোমোজোমটা দেখতে হচ্ছে এরকম, আর ওয়াই ক্রোমোজোমটা তার থেকে একটু ছোট। আর এক্স ক্রোমোজোম এখানে যেহেতু দুইটা, তার মানে দুইটাই সেম শেপের হবে। তাহলে এই ক্রোমোজোম এটা হচ্ছে এক্স নির্দেশ করতেছে, এটা ওয়াই নির্দেশ করতেছে, আর এটা হচ্ছে এক্স, এটাও এক্স। এখন খেয়াল করো, আমরা যদি এখানে একজন বাবা এবং একজন মা, তাদের ভিতরে আমরা যদি কৃত্রিম সংকরায়ন ঘটাই মেন্ডেলের সূত্রানুসারে, তাহলে সেখান থেকে যে বাচ্চাগুলো হবে, সেই বাচ্চাগুলোর লিঙ্গগুলা কিরকম হবে আমরা একটু দেখতে চাচ্ছি। তাহলে দেখো, আমরা প্রথমে গ্যামেট দেখব। তো গ্যামেট কি হবে? একটা এক্স গ্যামেট আর এটা হচ্ছে ওয়াই গ্যামেট, আর এখানে হচ্ছে দুইটি এক্স গ্যামেট, একটি এক্স গ্যামেট এবং একটি এক্স গ্যামেট, এদের মধ্যে আমি ক্রস ঘটাইলাম। তাহলে কি হবে? একটি এক্স এই এক্সের সাথে গিয়ে ডাবল এক্স গঠন করবে, আবার এই এক্সটি এই এক্সের সাথে গিয়ে ডাবল এক্স গঠন করবে, এই ওয়াই এই এক্সের সাথে গিয়ে এক্স ওয়াই গঠন করবে, এবং এই ওয়াইটি এই এক্সের সাথে গিয়ে এক্স ওয়াই গঠন করবে। এখন বলো তো, এখানে কয়টি ছেলে সন্তান এবং কয়টি মেয়ে সন্তান? আমি একটু আগেই বলেছি, নারীর দেহে একজোড়া সেক্স ক্রোমোজোম থাকবে হচ্ছে ডাবল এক্স আকারে, আর পুরুষের দেহে একজোড়া সেক্স ক্রোমোজোম থাকবে হচ্ছে এক্স এবং ওয়াই আকারে। তাহলে এখানে যে ডাবল এক্স যেটা, এটা হচ্ছে একজন ফিমেল বেবি। ডাবল এক্স এটা হচ্ছে একজন ফিমেল বা নারী শিশু, আর এক্স ওয়াই যেটা, এটা হচ্ছে তোমার পুরুষ বা ছেলে শিশু হবে। এখন খেয়াল করো, এখানে একটা বাচ্চা পুরুষ হচ্ছে নাকি নারী হচ্ছে, সেটা ডিপেন্ড করে হচ্ছে মূলত এই যে ওয়াই ক্রোমোজোমটার উপরে। এটা ডিপেন্ড করে কার উপরে? ওয়াই ক্রোমোজোমটার উপরে এটা ডিপেন্ড করে, কারণ ওয়াই ক্রোমোজোম থাকে হচ্ছে মাত্র একটি, যেখানে এক্স ক্রোমোজোম থাকে কয়টি? দুইটি। অর্থাৎ ওয়াই ক্রোমোজোমটি যদি এক্স ক্রোমোজোমের সাথে গিয়ে যুক্ত হয়, তখনই কেবল ছেলে শিশু হবে। আর যদি পুরুষের এই এক্স ক্রোমোজোম একজন নারীর এক্স ক্রোমোজোমের সাথে নিষিক্ত হয়, তখন সেটা নারী শিশু হবে। তাহলে একটা শিশু সে পুরুষ হবে নাকি নারী হবে, সেটা ডিপেন্ড করে কিসের উপরে? মূলত এই ওয়াই ক্রোমোজোমটির উপরে ডিপেন্ড করে। তাহলে এবার একটু আমরা প্রশ্নটা দেখি। দেখো এখানে কি বলেছিল যে সুমির সন্তানদের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে কোনটি হবে? তাহলে একটু খেয়াল করো, এখানে কি আছে? সুমির সন্তানগুলো কি হয়েছিল? কন্যা শিশু না? 3 জন কন্যা শিশু হয়েছিল না? তাহলে কন্যা বা নারীদের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক বলো তো? 22 প্লাস XX, এই 22টা হচ্ছে কি? অটোসোম। আমরা জানি 22 জোড়া অটোসোম থাকে, এক জোড়া সেক্স ক্রোমোজোম থাকে। তো 22 যোগ XX, আর এটা আছে কি 22 যোগ XY, আর এটা আছে 44 যোগ XX, আর 44 যোগ XY। এই নিচের দুইটা তো হবেই না, হবে উপরের দুইটার মধ্যে যে কোনো একটা। কোনটি হবে? প্রথমটি। যেহেতু 3 জনই কন্যা সন্তান, তো কন্যা সন্তানের জন্য আমাদের এখানে ক্রোমোজোমের বিন্যাসটি হচ্ছে 22 জোড়া সেক্স ক্রোমোজোম, 22 জোড়া অটোসোম এবং 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। এবং নারী যেহেতু বা কন্যা শিশু যেহেতু, তার মানে ওই সেক্স ক্রোমোজোমটি থাকবে কি? ডাবল এক্স। তার মানে 22 যোগ ডাবল এক্স, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, কৃপা কমেন্ট করেছো 1:3, 2টি ছেলে 2টি মেয়ে। হ্যাঁ ঠিক আছে, 2টি ছেলে 2টি মেয়ে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে দেখো আমাদের পরবর্তী যে প্রশ্নটি, এই উদ্দীপকেরই প্রশ্ন, যে সুমির পুত্র সন্তান হবে যদি, সুমির পুত্র সন্তানটা কখন হবে বলো তো? 1 নম্বর, এটা একটা বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন, অর্থাৎ একাধিক অ্যান্সার হবে। প্রথম যে উত্তরটা, যে স্বামী থেকে ওয়াই বহনকারী শুক্রাণু আসবে। স্বামী থেকে ওয়াই বহনকারী শুক্রাণু আসলেই তো কেবল ছেলে হবে, তাই না? তার মানে 1 নম্বরটা ঠিক আছে। স্বামী থেকে এক্স বহনকারী শুক্রাণু আসলে কি সেটা ছেলে হবে? না, সেটা মেয়ে হবে। তার মানে 2 নাম্বারটা হবে না। 3 নম্বরে হচ্ছে নিষিক্ত জাইগোটটি হবে কি? XY, খুব স্বাভাবিক, তার মানে এটাও হবে। তাহলে অ্যান্সার হবে কত? 1, 3। 1, 3 কোথায় আছে বলো তো? এই বি নাম্বার অপশনে।
বি নম্বর অপশনটা হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে দেখো, ইভলিউশন শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এটা হচ্ছে একটি থিওরিটিক্যাল প্রশ্ন এবং এটা হচ্ছে তোমাদের ক নাম্বার জ্ঞানমূলক প্রশ্ন হিসেবেও আসতে পারে। তো ইভলিউশন শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন, মনে রাখবা, হাবার্ট স্পেন্সার। হাবার্ট স্পেন্সার এই বিজ্ঞানী সর্বপ্রথম হচ্ছে ইভলিউশনের বাংলা অর্থ হচ্ছে বিবর্তন। ইভলিউশনের বাংলা অর্থ কি? বিবর্তন। এই বিবর্তন শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? হাবার্ট স্পেন্সার। এরপরে দেখো, আরএনএতে কোনটির পরিবর্তে ইউরাসিল থাকে? আরএনএতে কোনটির পরিবর্তে ইউরাসিল থাকে? থায়ামিনের পরিবর্তে। আরএনএতে কোনটির পরিবর্তে ইউরাসিল থাকে? থায়ামিনের পরিবর্তে। আমরা জানি ডিএনএ বা আরএনএ এগুলো কি? মূলত নিউক্লিক অ্যাসিড। ডিএনএ বা আরএনএ এগুলো হচ্ছে মূলত নিউক্লিক অ্যাসিড। তো আরএনএ যেটা রাইবো নিউক্লিক অ্যাসিড, এই রাইবো নিউক্লিক অ্যাসিডের মধ্যে তিনটা জিনিস থাকে। কয়টা জিনিস? তিনটা জিনিস থাকে রাইবো নিউক্লিক অ্যাসিডের মধ্যে, তিনটা। একটা হচ্ছে পেন্টোজ সুগার, 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার থাকবে। 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার থাকবে। তারপর আর কি থাকবে? নাইট্রোজেনাস বেস থাকবে, অর্থাৎ নাইট্রোজেন ঘটিত ক্ষারক থাকবে। নাইট্রোজেনাস বেস থাকবে। আরেকটা জিনিস কি থাকবে? ইনঅর্গানিক ফসফেট থাকবে। ফসফেট কি থাকবে? ফসফেট থাকবে। তাহলে এই তিনটা জিনিসের সমন্বয়ে মূলত আরএনএটা গঠিত। এবার এই নাইট্রোজেন বেস আবার দুই রকম। নাইট্রোজেন বেস আবার কয় রকম? দুই রকম। একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন। একটা হবে কি? পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন। তাহলে দেখো, পিউরিনের মধ্যে কি কি থাকবে? দুইটা জিনিস, অ্যাডেনিন আর গুয়ানিন। অ্যাডেনিন, গুয়ানিন। আর এখানে থাকবে হচ্ছে সাইটোসিন, থায়ামিন এবং ইউরাসিল। সাইটোসিন, থায়ামিন এবং ইউরাসিল। তো এখানে অ্যাডেনিন আর গুয়ানিন, পিউরিন যেটা, এটা হচ্ছে ডিএনএ এবং আরএনএ এর মধ্যে কমন। এই দুইটা জিনিস হচ্ছে, এটাও ডিএনএ এর মধ্যে থাকবে, এটাও আরএনএ এর মধ্যে থাকবে। তারপরে এখানে পাইরিমিডিনের মধ্যে, এই যে এটা গেল পিউরিন আর এটা হচ্ছে পাইরিমিডিন, এই পাইরিমিডিনের মধ্যে সাইটোসিন যেটা, এই সাইটোসিনটাও কমন, ডিএনএ আরএনএ এর মধ্যে থাকবে। বাট এই যে লাস্টের দুইটা, থায়ামিন এবং ইউরাসিল, এই থায়ামিনটা থাকবে হচ্ছে ডিএনএ এর মধ্যে, কিন্তু ইউরাসিল ডিএনএ এর মধ্যে থাকবে না। আর আরএনএ এর মধ্যে থাকবে হচ্ছে ইউরাসিল, কিন্তু আরএনএতে থায়ামিনটা থাকবে না। তার মানে এই যে থায়ামিনটা থাকবে কোথায়? থায়ামিনটা থাকবে ডিএনএ এর মধ্যে, যেখানে ইউরাসিলটা থাকবে না। আর ইউরাসিলটা থাকবে কিসের ভিতরে? ইউরাসিলটা থাকবে হচ্ছে আরএনএ এর ভিতরে, যেখানে থায়ামিনটা থাকবে না। তাহলে আরএনএতে কোনটির পরিবর্তে ইউরাসিল থাকে? এই যে থায়ামিনের পরিবর্তে। থায়ামিনের পরিবর্তে আর আরএনএতে কি থাকে? দেখো, আগের প্রশ্নটি যেটা ছিল, এখানে অ্যান্সারটি হবে হচ্ছে 44+XX, কারণ এখানে টি বলছে। এই যে মানে এখানে আমাদের ক্রোমোজোমের সংখ্যাটি বলেছে, তাহলে ক্রোমোজোমের সংখ্যাটি বললে আমাদের অ্যান্সারটা হবে 44+XX। কিন্তু যদি বলতো কত জোড়া, জোড়া আকারে আমাদের যদি বলতো, তাহলে অ্যান্সারটা হতো এ নাম্বার, অর্থাৎ 22+XX। আচ্ছা, এই প্রশ্নটি সবাই বুঝতে পেরেছো কিনা সবাই বলো। আরএনএতে কোনটির পরিবর্তে ইউরাসিল থাকে, এটা আমরা দেখলাম। এরপরে দেখো, ডিএনএর প্রতিটি ঘূর্ণনে কতটি নিউক্লিওটাইড থাকে? ডিএনএর প্রতিটি ঘূর্ণনে হচ্ছে 10টি নিউক্লিওটাইড থাকে। কয়টি নিউক্লিওটাইড থাকে? 10টি নিউক্লিওটাইড থাকে, তাই না? ডিএনএর প্রতিটি ঘূর্ণনে হচ্ছে কতটি নিউক্লিওটাইড থাকে? 10টি নিউক্লিওটাইড থাকে। একটা ডিএনএ দেখতে কিরকম? ডিএনএ ডাবল হেলিক্সটা হচ্ছে এরকম। একটা ডিএনএ ডাবল হেলিক্সটা হচ্ছে এরকম। আচ্ছা, তো এই যে ডিএনএর ডাবল হেলিক্সের মধ্যে এগুলো কি থাকবে? হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থায়ামিন, অর্থাৎ নাইট্রোজেনাস বেসগুলা এরকম করে থাকবে, যেখানে অ্যাডেনিনের সাথে থায়ামিনটা থাকবে হচ্ছে ডাবল বন্ডে এবং সাইটোসিনের সাথে গুয়ানিনটা থাকবে হচ্ছে ট্রিপল বন্ডে। তাহলে এভাবে প্রত্যেকটি ঘূর্ণন বলতে আসলে কি বোঝায়? প্রত্যেকটি ঘূর্ণন বলতে বোঝায় এখান থেকে এই পর্যন্ত এটি একটি ঘূর্ণন, আবার এখান থেকে এই পর্যন্ত এটি আরেকটি ঘূর্ণন। তো প্রত্যেকটি ঘূর্ণনের মধ্যে নিউক্লিওটাইড কয়টি থাকবে? প্রত্যেকটি ঘূর্ণনের মধ্যে নিউক্লিওটাইড থাকবে হচ্ছে মূলত 10টি। 10টি করে নিউক্লিওটাইড এখানে থাকবে। ওকে,
কৃপা বলেছো 10টি, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে দেখো, পিউরিন কোন দুইটি বেস সমন্বয়ে গঠিত? অ্যান্সার হচ্ছে তোমার অ্যাডিনিন ও গুয়ানিন। অ্যাডিনিন ও গুয়ানিন, এখানে অ্যাডিনিন সাইটোসিন, সাইটোসিন গুয়ানিন, আচ্ছা এখানে হবে অ্যাডিনিন ও গুয়ানিন। অ্যান্সার হবে এটা, এটা হচ্ছে আমাদের পিউরিন বেস অ্যাডিনিন ও গুয়ানিন। আচ্ছা, এরপরে দেখো আমাদের পরের যে প্রশ্নটি সেটি হচ্ছে, রিফাতের চেহারা মাঝে মধ্যেই ফ্যাকাশে হয়ে যায়, রক্ত শূন্যতাকে প্রাথমিকভাবে দায়ী করা হলেও ডাক্তারি পরীক্ষায় জানা গেল এটি একটি অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার এই জিনিসটা আসলে কি বলতো? এটা হচ্ছে এমন একটা ডিসঅর্ডার বা এমন একটা রোগ, যেই রোগটি বাবা মা উভয়ই যদি অসুস্থ থাকে বা উভয়ই যদি বাহক থাকে, তাহলে সেখান থেকে সন্তানদের মধ্যে যে রোগটি হয় সেই রোগটিকে আমরা অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার বলি। অর্থাৎ এখানে বাবা মা উভয়ই যদি অসুস্থ থাকে বা উভয়ই যদি বাহক থাকে, তাহলে তাদের মধ্য থেকে যে অসুস্থ শিশুটি জন্মগ্রহণ করবে, সেই অসুস্থ শিশুটার যে রোগটি বা যে ডিসঅর্ডারটি, তাকে আমরা কি বলি? অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। তাহলে এখানে বলেছে যে রিফাতের রোগের জিনটি কার নিকট থেকে এসেছে? শুধু বাবার? না। দাদার? না। মায়ের? না। বাবা মা উভয়ের থেকে এসেছে। তাহলে বাবা মা উভয়ের থেকে যে ধরনের রোগগুলা সন্তানরা পেয়ে থাকে, সেই ধরনের রোগগুলোকে বলা হয় অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। এরপরে দেখো, এখানে নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে বলা আছে কি, এখানে একটা মেন্ডেলের পরীক্ষা দেয়া আছে কিরকম, লাল জবা এবং সাদা জবা। এই লাল জবা এবং সাদা জবার মধ্যে প্রথম জেনারেশনে যদি ক্রস ঘটানো হয়, লাল জবার গ্যামেটটাকে হচ্ছে ডাবল আর নেওয়া হয়েছে এবং সাদা জবারটাকে হচ্ছে স্মল ডাবল আর নেওয়া হয়েছে। তো এখন এখান থেকে যদি আমরা ক্রস ঘটাই, ক্রস ঘটাইলে তাহলে কি হবে? এখানে আমরা একটু দেখি, যদি আমরা একটু ক্রস ঘটাই, লাল জবা এবং সাদা জবা, লাল জবা এবং সাদা জবা, লাল জবা, সাদা জবা, লাল জবা এবং সাদা জবা। লাল জবার গ্যামেটটা হচ্ছে আর আর, ক্যাপিটাল আর, আর সাদা জবারটা হচ্ছে স্মল আর। এখন যদি আমরা এখানে ক্রস ঘটাই, সংকরায়ন ঘটাই, তাহলে কি হবে? আর আর, আর আর, এটাও সেম, অর্থাৎ সবগুলোই হচ্ছে আর আর এসেছে। তো আর আর আসার অর্থ হচ্ছে, যেহেতু এখানে বড় হাতের আর বা ক্যাপিটাল আর, যেটা এটা হচ্ছে কি ডমিনেন্ট জিন বা প্রকট জিন। প্রকট জিন যেটা থাকবে সেই বৈশিষ্ট্যটি হচ্ছে প্রকাশ পাবে। তো এই যে ক্যাপিটাল আর প্রকট জিনের বৈশিষ্ট্যটা হচ্ছে লাল, লাল কালার। তাহলে এই প্রত্যেকটা ফুল ফার্স্ট জেনারেশন বা এই যে জেনারেশনটাকে আমরা F1 জেনারেশন বলি। কি বলি? F1 জনু বাংলায় বলা হয়, ইংরেজিতে F1 জেনারেশন বলা হয়, বা ফার্স্ট ফিলিয়াল জেনারেশন। ফার্স্ট ফিলিয়াল জেনারেশন, প্রথম বংশধর। প্রথম বংশধরে সবগুলো ফুলই হচ্ছে কি কালারের হবে? সবগুলো ফুলই হচ্ছে লাল রঙের হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম জেনারেশনে। এবার এই যে প্রথম জেনারেশনের মধ্য থেকে যে কোনো দুইটা ফুলকে আবারও যদি আমি সংকরায়ন ঘটাই, প্রথম জেনারেশনে আমি যাদেরকে পেয়েছি তাদের মধ্য থেকে আমি যদি দুইজনকে আবারও ক্রস ঘটাই, তাহলে সেকেন্ড জেনারেশনে কি পাবো? সেকেন্ড জেনারেশনে কি পাবো দেখো, তাহলে এক্ষেত্রে বাবা এবং মা, বাবা হবে কি বলতো? লাল জবা, লাল জবা, এবং মাও হবে কি? লাল জবা। তাহলে এই লাল জবা এবং লাল জবার মধ্যে আমি যদি ক্রস ঘটাই, তাহলে লাল জবার এই যে ফার্স্ট ফিলিয়াল জেনারেশনে আমি যে জবাগুলো পেয়েছি লাল জবা, সেগুলো আমার নিতে হবে। তাহলে হচ্ছে আর আর, তাই না? তাহলে এটার গ্যামেটটা হবে একটা ক্যাপিটাল আর, একটা স্মল আর। সেম এখানেও একটা ক্যাপিটাল আর, একটা স্মল আর। এখন যদি আমি এদেরকে সংকরায়ন বা ক্রস ঘটাই, তাহলে কি আসবে? আসবে হচ্ছে দুইটা ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, স্মল আর, স্মল আর, ক্যাপিটাল আর, এবং সর্বশেষে হচ্ছে স্মল আর। তাহলে একটু খেয়াল করো, প্রথম যে দুইটা ক্যাপিটাল আর, তার মানে কি এটা হচ্ছে পরিপূর্ণ লাল জবা। তারপরে একটা ক্যাপিটাল আর, আর একটা হচ্ছে
স্মল আর, একটা ক্যাপিটাল আর এবং একটা হচ্ছে স্মল আর। এই জবাটা কি হবে? এই জবাটা হবে হচ্ছে এই জবাটা হবে হচ্ছে, যেহেতু এখানে ডমিনেন্ট জিন হচ্ছে রেড রঙের, তার মানে এটাও হবে লাল এবং এটাও হবে লাল। আর সর্বশেষে যে স্মল ডাবল আর, এটা হবে সাদা জবা। এটা কি জবা হবে? সাদা জবা। তাহলে এটা হচ্ছে পিওর লাল জবা, আর এই বাকি দুইটা, এই দুইটা হচ্ছে কি? এই দুইটা হচ্ছে লাল রঙের বাট হচ্ছে সাদা রঙের বাহক থাকবে। তো আমরা জাস্ট বাহ্যিক বৈশিষ্ট্যটা দেখব। তো বাহ্যিক বৈশিষ্ট্যটা আমরা দেখব কি, এটাও লাল এটাও লাল এবং এখানে টোটাল 3টা লাল একটা সাদা। তাহলে এখানে অনুপাতটা কি হবে? 3:1। তাহলে এই অনুপাতটা আমরা কোথায় পেয়েছি বলতো? F2 জনুতে বা সেকেন্ড ফিলিয়াল জেনারেশনে আমরা অনুপাতটা পেয়েছি হচ্ছে 3:1। 3:1 মানে কি বোঝাচ্ছে এখানে? 3:1 মানে কি বোঝাচ্ছে এখানে? যে আমাদের অনুপাতটা হচ্ছে এরকম। এখন দেখো আমাদের প্রশ্নটা কি ছিল, যে F1 জেনারেশনের সকল জবা ফুল কি বর্ণের হবে? F1 জেনারেশনের সকল জবা ফুল হবে লাল বর্ণের। F1 জেনারেশনের সকল জবা ফুল কি হবে বলতো? লাল রঙের হবে। F1 জেনারেশনের সকল জবা ফুল লাল রঙের, মাত্রই আমরা দেখলাম। F2 জেনারেশনে লাল জবা হবে কয় ভাগ বলতো? 3:1 পেয়েছিলাম। তাহলে লাল জবা হবে 3 ভাগ আর সাদা জবা হবে 1 ভাগ। লাল জবা হবে 3 ভাগ আর সাদা জবা হবে কত? 1 ভাগ। তাহলে এটার অনুপাতটা কি দাঁড়াবে বলতো? এটার অনুপাতটা দাঁড়াবে হচ্ছে 3:1। এটার অনুপাতটা দাঁড়াবে হচ্ছে 3:1, অর্থাৎ অ্যান্সার হচ্ছে কত? 1:3। এরপরে দেখো 12 নম্বর প্রশ্নটি কি আছে, যে শিমুল ও শিলা স্বামী স্ত্রী, তারা দুজনেই সুস্থ কিন্তু থ্যালাসেমিয়ার বাহক। তারা দুজনেই সুস্থ মানুষ, বাট তাদের ভিতরে থ্যালাসেমিয়ার বহনকারী জিন আছে। তাহলে তাদের 4 সন্তানের মধ্যে, তাদের যদি 4টি সন্তান হয়, তাহলে সেই 4 সন্তানের মধ্যে মেন্ডেলের সূত্র মতে 1 নম্বরে কি বলছে, যে একজন থ্যালাসেমিয়ায় আক্রান্ত হবে, 2 জন বাহক কিন্তু সুস্থ আর 1 জন পুরোপুরি সুস্থ। তাহলে এই প্রশ্নটি আমি একটু আগেই করিয়ে দিয়েছিলাম, যে 2 জনই বাহক, বাহক পিতা বাহক মাতা, বাহক পিতা বাহক মাতা, বাহক পিতা বাহক মাতা। বাহক পিতা বাহক মাতাতে কি হবে বলতো? বাহক পিতার যে গ্যামেটটি সেটা হবে ক্যাপিটাল আর স্মল আর, আর বাহক মাতার গ্যামেটটিও হবে ক্যাপিটাল আর স্মল আর। এখন যদি আমরা ক্রস ঘটাই, তাহলে প্রথমে আমরা কি পাচ্ছি? ডাবল আর, তাই না? তো ডাবল আর মানে কি? এটা হচ্ছে পুরোপুরি সুস্থ বাচ্চা। এটা হচ্ছে কি? পুরোপুরি সুস্থ বাচ্চা। এটা হচ্ছে পুরোপুরি সুস্থ বাচ্চা। তারপরে এই আর এবং আর, এটা হচ্ছে সুস্থ বাট বাহক। এটা কি? সুস্থ কিন্তু বাহক। তারপরে এটা আর এটা, অর্থাৎ আর আর এটা যদি আমরা করি, তাহলে এটাও কি হবে? সুস্থ কিন্তু বাহক, সুস্থ কিন্তু বাহক। আর সর্বশেষ ডাবল আর, এটা কি হবে? অসুস্থ বাচ্চা হবে বা আক্রান্ত বাচ্চা হবে। ঠিক আছে? থ্যালাসেমিয়ায় আক্রান্ত বাচ্চা হবে। তাহলে দেখো তো অনুপাতটা কি আসে? অনুপাতটা হচ্ছে 4 সন্তানের মধ্যে 1 জন থ্যালাসেমিয়ায় আক্রান্ত। হ্যাঁ, এই যে 1 জন থ্যালাসেমিয়ায় আক্রান্ত, তার মানে 1 নাম্বার সঠিক। 2 জন বাহক কিন্তু সুস্থ। হ্যাঁ দেখো, এই যে 2 জন বাহক কিন্তু সুস্থ, 1 জন পুরোপুরি সুস্থ। এই যে 1 জন পুরোপুরি সুস্থ, তার মানে অ্যান্সার 3টাই, অর্থাৎ ডি নাম্বার অ্যান্সার হবে। কি হবে? ডি নাম্বার অ্যান্সার হবে। আচ্ছা, এরপরে দেখো পরের যে প্রশ্নটি, সেটি কি হবে বলতো? পরের যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে এরকম, যে নিচের কোনটি বংশগতি ব্যাধি? তো এইডস এটা কি বংশগতি ব্যাধি? না। হ্যাপাটাইটিসও না, জন্ডিসও না, একটাই, সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। এখানে 4টা অপশনের মধ্যে কোনটি বংশগতি ব্যাধি? থ্যালাসেমিয়া। বংশগতি ব্যাধি কোনগুলি? যেই ব্যাধিগুলি মূলত জিনের সমস্যার কারণে হয়ে থাকে, বা যে রোগগুলো মূলত সেক্স ক্রোমোজোমের সমস্যার কারণে হয়ে থাকে, সেগুলোকে আমরা কি বলি? সেগুলোকে আমরা বলি বংশগতি ব্যাধি। তাহলে বংশগতি ব্যাধি তোমাদের বইয়ে 2টা আছে, একটা হচ্ছে থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া, আরেকটা হচ্ছে বর্ণান্ধতা, বর্ণান্ধতা। থ্যালাসেমিয়া এবং বর্ণান্ধতা, এই 2টা হচ্ছে তোমাদের 9-10 এর সিলেবাসে হচ্ছে কি আছে?
বংশগতি ব্যাধি আছে। এরপরে দেখো ডিএনএ ডাবল হেলিক্সের 40টির পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য কত হবে? 40টির পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্যটা কত হবে? আমরা জানি যে একটি পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রোম। একটির পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য কত? একটি হেলিক্সের একটি পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য, একটি পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য কত হবে? 34 অ্যাংস্ট্রোম। তাহলে অতএব এখানে কতটি বলেছে? 40টি পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য। 40টি পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য কত হবে? তাহলে 34 × 40 অ্যাংস্ট্রোম। তাহলে গুণ করলে কত আসে? 1360 অ্যাংস্ট্রোম, অর্থাৎ 1360। 1360 এই যে সি নাম্বার, গ নাম্বার অ্যান্সার হবে। ডিএনএ ডাবল হেলিক্সের 40টি পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য কত হবে? 1360 অ্যাংস্ট্রোম। হ্যাঁ, ওকে। এরপর দেখো কোনটি টিএমভি এর বংশধর? টিএমভি মানে কি? টোবাকো মোজাইক ভাইরাস। টোবাকো মোজাইক ভাইরাস এটা মূলত হচ্ছে একটি আরএনএ ভাইরাস। তো এটা কি একটা আরএনএ ভাইরাস। আরেকটা আছে তোমাদের খুব বহুল পরিচিত করোনা ভাইরাস, এটা হচ্ছে মূলত একটি আরএনএ ভাইরাস। ঠিক আছে, তাহলে এই দুইটা ভাইরাসকে আমরা কি বলবো? আরএনএ ভাইরাস বলবো। এটা মূলত হয় টোবাকো মোজাইক ভাইরাসটা হয় মূলত উদ্ভিদে, আর করোনা ভাইরাসটা হয় প্রাণীতে। তাহলে এই দুইটাকে আমরা আরএনএ ভাইরাস বলবো। কেন? কারণ এদের প্রত্যেকটা ভাইরাসের মধ্যে মূলত দুইটি জিনিস থাকে। একটি হচ্ছে ভাইরাসের বাহিরের যে আবরণ, অর্থাৎ প্রোটিন কোট, যেটিকে ক্যাপসিড বলে, অর্থাৎ এটি ক্যাপসুমিয়ার দিয়ে তৈরি। আর এর ভিতরে থাকে, প্রোটিন কোটের ভিতরে থাকে হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল। তো জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে দুইটা জিনিসের মধ্যে যে কোনো একটা থাকবে, দুইটা একসাথে থাকবে না। মানুষের মতো ডিএনএ এবং আরএনএ একসাথে থাকবে না। ভাইরাসের ক্ষেত্রে হয় ডিএনএ থাকবে অথবা আরএনএ থাকবে। তাহলে জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে আইদার ডিএনএ অর আরএনএ। যে সকল ভাইরাসের মধ্যে শুধুমাত্র আরএনএ আছে তাদেরকে আরএনএ ভাইরাস বলে। তো টিএমবি এর বংশগতির উপাদান কয়টা ছিল? আমাদের 4টা ছিল, তাই না? বংশগতির প্রধান উপাদান কি কি ছিল? ক্রোমোজোম ছিল, জিন ছিল, ডিএনএ ছিল, আরএনএ ছিল। তাহলে এখানে এই টিএমবি ভাইরাসের বংশগতির প্রধান উপাদানই হচ্ছে এবং একমাত্র উপাদানই হচ্ছে কি? আরএনএ। তাহলে এটার অ্যান্সারটা হবে কি? আরএনএ। এরপর দেখো নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও। তাহলে এখানে কি আছে? এটি একটা ডিএনএ, চিত্র পি হচ্ছে ডিএনএ এবং চিত্র কিউ হচ্ছে কি? আরএনএ। চিত্র পি হচ্ছে ডিএনএ এবং কিউ হচ্ছে আরএনএ। তো পি এবং কিউ উভয়টিতে 5 কার্বন বিশিষ্ট শর্করা থাকে। হ্যাঁ থাকে। নাইট্রোজেন বেশ একই ধরনের হয় না, দুইটাতে নাইট্রোজেন বেশ ভিন্ন হয়। ডিএনএ এর মধ্যে থাকবে থায়ামিন আর আরএনএ এর মধ্যে থাকবে ইউরাসিল, তাহলে ভিন্ন। আর পলিনিউক্লিওটাইড সূত্র বিদ্যমান, হ্যাঁ এই দুইটির মধ্যেই পলিনিউক্লিওটাইড সূত্র বিদ্যমান। তাহলে অ্যান্সারটা কত হবে? বি, অর্থাৎ 1 এবং 3। ওকে, এর পরেরটি দেখো, বংশগতির জনককে? বংশগতির জনক বা বংশগতিবিদ্যার ইংলিশটা হচ্ছে কি? হেরেডিটি। বংশগতি মানে কি? হেরেডিটি। হেরেডিটি। আর হেরেডিটি নিয়ে পড়াশোনা করা হয় জীববিজ্ঞানের যে শাখায়, তাকে বলা হয় জেনেটিক্স। জেনেটিক্স মানে কি? বংশগতি বিদ্যা। আর এই জেনেটিক্সের জনকই হচ্ছে, জেনেটিকের জনকই হচ্ছে মেন্ডেল, গ্রেগর জোহান মেন্ডেল। তাহলে অ্যান্সারটা কি হবে? মেন্ডেল। ওকে, এরপরে দেখো ক্রোমোজোমের প্রধান উপাদান কোনটি? ক্রোমোজোম একটি ক্রোমোজোম দেখতে কিরকম থাকে? এরকম থাকে। তো একটি ক্রোমোজোমের মধ্যে মূলত একটি ক্রোমোজোম কি নিয়ে তৈরি? একটি ক্রোমোজোম হচ্ছে ডিএনএ এবং আরএনএ দিয়ে তৈরি। ডিএনএ এবং আরএনএ দিয়ে তৈরি। তো ডিএনএ থেকেই পরবর্তীতে আরএনএ হয়। তাহলে এটা কি? ডিএনএ। এটা কি? ডিএনএ। তাহলে ক্রোমোজোমের মধ্যে যেটা বেশিরভাগ থাকে বা সবচেয়ে বেশি পরিমাণে এবং যেটা দিয়েই ক্রোমোজোমটা তৈরি হয় সেটা হচ্ছে কি বলতো? ডিএনএ। তাহলে এটাই হবে ক্রোমোজোমের প্রধান উপাদান। ক্রোমোজোমের প্রধান উপাদান কি? ডিএনএ। এর পরেরটা দেখো, বর্ণান্ধ রোগের জিনের অবস্থান কোথায়? বর্ণান্ধ রোগ মানে কি? কালার ব্লাইন্ডনেস। কালার ব্লাইন্ডনেসটা কি? মূলত হচ্ছে এমন একটা রোগ, যেই রোগটা যদি কোনো মানুষের হয় তাহলে সেই মানুষটি কোনো কালারের ডিফারেন্স বুঝতে পারে না। অর্থাৎ কোনটি লাল কালার, কোনটি সবুজ কালার,
কোনটি হলুদ কালার, কোনটি নীল, এগুলোর ডিফারেন্সটা তারা বুঝতে পারে না। এই রোগটাকে বলা হয় কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা। এই বর্ণান্ধতা হচ্ছে একটা কি জেনেটিক্যাল ডিসঅর্ডার বা বংশগতি ব্যাধি। তো মূলত মনে রাখবা, বংশগতি ব্যাধিগুলো হয় মূলত এই যে সেক্স ক্রোমোজোমে অবস্থানকারী কোনো জিনের ডিফেক্টিভের কারণে। তাহলে বর্ণান্ধ রোগের জিন অবস্থান করে মূলত কোথায়? সেক্স ক্রোমোজোমে। বর্ণান্ধ রোগের জিন অবস্থান করে কোথায়? সেক্স ক্রোমোজোমে। বলে এটা হচ্ছে একটা মুখস্থ প্রশ্ন, এটা হচ্ছে ক নম্বরে আসবে। সো কোন রং মনে রাখবা, লাল এবং সবুজ। এই লাল এবং সবুজ রঙের যে বর্ণান্ধতা বা লাল এবং সবুজ রং যারা আইডেন্টিফাই করতে পারে না তাদেরকে বলা হয় কি? সর্বজনীন বর্ণান্ধ। তাদেরকে কি বলে? সর্বজনীন বর্ণান্ধ, এবং এই রোগটাকে বলা হয় সর্বজনীন বর্ণান্ধতা। কোনটি বংশগতির প্রধান উপাদান? বংশগতির প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম। বংশগতির প্রধান উপাদান কি? ক্রোমোজোম। বংশগতির উপাদান হচ্ছে 4টা: ক্রোমোজোম, জিন, ডিএনএ এবং আরএনএ। বাট এই 4টার মধ্যে সব থেকে মেইন যে উপাদান সেটা হচ্ছে ক্রোমোজোম, কারণ ক্রোমোজোমের মধ্যেই বাকি জিনিসগুলো হচ্ছে পাওয়া যায়। এই জন্য বংশগতির প্রধান উপাদান ক্রোমোজোম। এবার দেখো একটু উদ্দীপক। রফিক বংশগতির বিষয়টি পরীক্ষার জন্য তার বাগানে একটি লম্বা, একটি খাটো, একটি লম্বা এবং একটি খাটো সিম গাছের মধ্যে সংকরায়ন ঘটালো। অন্য কোনো পরাগরেণু যাতে না আসতে পারে সেজন্য যথাযথ ব্যবস্থা নিল। তো প্রথম বংশধরে শতকরা কত ভাগ লম্বা গাছ পাওয়া যাবে? কত ভাগ লম্বা গাছ পাওয়া যাবে? আসো আমরা দেখি প্রথম বংশধরে কত ভাগ লম্বা গাছ পাওয়া যাবে। তো দেখো এখানে সে কি করছে, একজোড়া লম্বা এবং একজোড়া খাটো গাছ নিছে। লম্বা গাছ আর একটা কি? খাটো গাছ। তাহলে লম্বা যেটা সেটা হচ্ছে বিশুদ্ধ লম্বা। লম্বা গাছ যেটা সেটা কি? বিশুদ্ধ লম্বা। এবং খাটো গাছ যেটা সেটাও বিশুদ্ধ খাটো গাছ। তাহলে লম্বা গাছের জন্য যে জিনটি দায়ী সেই জিনটিকে আমরা বড় হাতের টি দ্বারা প্রকাশ করব, এবং খাটো গাছের জন্য যে জিনটি দায়ী সেই জিনটিকে আমরা ছোট হাতের টি দিয়ে প্রকাশ করব। এখন যদি আমরা গ্যামেটে আলাদা করি তাহলে টি টি, আর এখানেও টি এবং টি। তাহলে এখন যদি আমরা ক্রস ঘটাই তাহলে প্রথম বংশধরে আমরা কি পাচ্ছি দেখো তো। প্রথম বংশধরে আমরা কি কি পাবো? প্রথম বংশধরে আমরা পাবো হচ্ছে 3টি লম্বা গাছ। কয়টি লম্বা গাছ? 3টি লম্বা গাছ এবং একটি খাটো গাছ। 3টি লম্বা গাছ এবং একটি খাটো গাছ। ঠিক আছে, তাহলে এই লম্বা এবং খাটোর অনুপাতটা কত? 3:1। লম্বা এবং খাটোর অনুপাতটা হচ্ছে 3:1। বুঝতে পেরেছো? ওকে, তাহলে আমাদের এখানে প্রশ্নটি কি ছিল যে প্রথম বংশধরে শতকরা কত ভাগ লম্বা গাছ পাওয়া যাবে। তাহলে কত ভাগ লম্বা গাছ পাওয়া যাবে বলো তো? প্রথম বংশধরে শতকরা হচ্ছে বড় হাতের টি এবং ছোট হাতের টি হবে। বড় হাতের টি এবং ছোট হাতের টি, তার মানে এটাও হচ্ছে লম্বা, এটাও কি হবে? লম্বা। এটাও হবে আমাদের লম্বা, তার মানে সবগুলাই লম্বা। প্রথম বংশধরে কি হবে? সবগুলাই লম্বা হবে। প্রথম বংশধরে সবগুলাই লম্বা হবে। ঠিক আছে, সবগুলাই লম্বা। সবগুলো বলতে 4টি গাছ, 4টি গাছই হচ্ছে লম্বা। তার মানে 100 ভাগ, 100% আমাদের লম্বা গাছ হবে। প্রথম বংশধরে 100 ভাগ লম্বা গাছ হবে। ঠিক আছে, এর পরবর্তী প্রশ্নটি দেখো যে দ্বিতীয় বংশধরে উৎপন্ন কি কি হবে? 50% গাছ লম্বা। দ্বিতীয় বংশধরে কি 50% গাছ লম্বা হবে বলো তো? দ্বিতীয় বংশধরটা আমরা একটু দেখি তো। তাহলে প্রথম বংশধরে যাদের পেয়েছি এদেরকে নিয়েই আমরা দ্বিতীয় বংশধরের ক্রসটা করব। তাহলে গ্যামেট যদি আলাদা করি তাহলে কি হবে? টিটি, অর্থাৎ এটা পিওর লম্বা। তারপরে টিটি, এটা হচ্ছে কি? লম্বা কিন্তু খাটোর জিন বহন করে। তারপরে এটাও হচ্ছে লম্বা কিন্তু পিওর লম্বা না, অর্থাৎ খাটোর জিন বহন করে। আর এটা হচ্ছে টি এবং টি, অর্থাৎ খাটো। ঠিক আছে, তাহলে লম্বা হচ্ছে কয়টা? 3টা। লম্বা হচ্ছে 3টা আর খাটো হচ্ছে 1টা। তাহলে 4টার মধ্যে লম্বা কয়টি? 3টি। তো 4টার মধ্যে 3টি যদি লম্বা হয় তাহলে এটার পার্সেন্টেজটা হয় কত? 75%। আর খাটো কত? 4টার মধ্যে একটি খাটো। 4টির মধ্যে একটি খাটো হইলে এটার পার্সেন্টেজ বা শতকরা পরিমাণটা হচ্ছে 25%। তাহলে আমাদের প্রশ্নটি কি ছিল? আমাদের প্রশ্নটি হচ্ছে যে দ্বিতীয় বংশধরে উৎপন্ন কি 50% গাছ কি লম্বা হবে বলো? না, দ্বিতীয় বংশধরে 75% গাছ হচ্ছে লম্বা হবে। তাহলে এটা অ্যান্সার ভুল।
2 নাম্বার হচ্ছে 25% গাছ খাটো হবে, হ্যাঁ এটা ঠিক আছে। লম্বা এবং খাটোর অনুপাত কত? 3:1, কারণ 4টার মধ্যে 3টা লম্বা দেখছিলাম, একটা খাটো দেখছিলাম, তাহলে অ্যান্সার হচ্ছে সি, অর্থাৎ 2, 3। এরপর দেখো উত্তর ও মধ্য আমেরিকার কোয়েল পাখি বিলুপ্ত হওয়ার কারণ কোনটি? কোয়েল পাখি বিলুপ্ত হওয়ার কারণ হচ্ছে আন্তঃপ্রজাতিক সংগ্রাম, পরিবেশের সংগ্রাম। ঠিক আছে, উত্তর ও মধ্য আমেরিকায় কোয়েল পাখি বিলুপ্ত হওয়ার কারণটা কি? এই যে পরিবেশের সংগ্রাম, এখানে একটা অপশন মিস গিয়েছে, পরিবেশের সংগ্রাম। ঠিক আছে, এই যে ডি নাম্বার, পরিবেশের সংগ্রামের কারণে মূলত এই কোয়েল পাখিগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। তোমাদের জৈব অভিব্যক্তি পার্টের মধ্যে এই কথাটি আছে। এরপর দেখো কোনটি মানুষের চোখের রং ও চামড়ার গঠনের সাথে বৈশিষ্ট্য বহন করে? অ্যান্সার হচ্ছে ক্রোমোজোম। অ্যান্সার কি? ক্রোমোজোম। কারণ এই ক্রোমোজোমের মধ্যে থাকে কি? ডিএনএ এবং আরএনএ। সেই ডিএনএ এর মধ্যে আবার কি থাকে? জিন থাকে। আর এই প্রত্যেকটি জিনই হচ্ছে প্রত্যেকটি বৈশিষ্ট্যের জন্য দায়ী। আমাদের যে বাহ্যিক বৈশিষ্ট্য আছে, আমাদের একটা মানুষ কতটুকু লম্বা হবে বা খাটো হবে, মোটা কেমন হবে বা চিকন কেমন হবে, তার বৈশিষ্ট্যগুলো কেমন হবে, এই সকল কিছুই ডিপেন্ড করে হচ্ছে জিনের উপরে, বা জিনটা কেমন সেটার উপরে। তো সেই জিনটা থাকে কোথায়? ক্রোমোজোমের মধ্যে। তাহলে চোখের রং এবং চামড়ার গঠন এগুলা সাথে মূলত ক্রোমোজোমের সাথে সম্পর্ক। কত সালে ওয়াটসন এবং ক্রিক ডিএনএ অণুর ডাবল হেলিক্স কাঠামো আবিষ্কার করেন? এটা হচ্ছে 1953 সালে। 1953 সালে ওয়াটসন এবং ক্রিক হচ্ছে ডিএনএ ডাবল হেলিক্স মডেলটা আবিষ্কার করেন। এরপরে দেখো হাইড্রোক্সি ক্লোরোকুইনিন সেবনে নিচের কোন রোগটি হতে পারে? এটার অ্যান্সারটা হচ্ছে বর্ণান্ধতা। এটার অ্যান্সারটা কি? বর্ণান্ধতা। দেখো হাইড্রোক্সি ক্লোরোকুইনিন, এই যে এটা কি? এটা একটা মূলত একটা ঔষধের জেনেরিক নেম, একটা ঔষধের জেনেরিক নেম মানে কেমিক্যাল যে নেম সেটা। আর এটা মূলত কিসের ঔষধ? এটা হচ্ছে মূলত বাত জ্বর বা রিউমেটিক ফিভার হলে মূলত এই জেনেরিক বা এই গ্রুপের ঔষধ মানুষ খেয়ে থাকে। তাহলে এই ঔষধটা যদি বেশি পরিমাণে খাওয়া হয়, তাহলে এই ঔষধের রিয়াকশন বা প্রতিক্রিয়া হিসেবে মানুষের যে রোগটি হতে পারে সেটি হচ্ছে বর্ণান্ধতা। তাহলে হাইড্রোক্সি ক্লোরোকুইনিন সেবনের কারণে বর্ণান্ধতা হয়। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও। কনক তার একটি রোগের কারণে বিশেষ দুইটি রঙের পার্থক্য করতে পারে না পারার দরুন ট্রাফিক সিগন্যালে একা রাস্তা হতে পারে না। তাহলে ট্রাফিক সিগন্যালে কোন দুইটি রং থাকে বলো তো? লাল আর সবুজ। তাহলে এই বিশেষ রং দুইটি কোনটি? লাল আর সবুজ। আর লাল সবুজ বর্ণান্ধতাকে আমরা সর্বজনীন বর্ণান্ধতা বলি। তার মানে সেই হিসেবে কনককে সর্বজনীন বর্ণান্ধতা রোগ হয়েছে তার, এটা বলা যায়। এরপরে দেখো কনকের বিশেষ রোগটি দেখা দেয় স্নায়ুকোষের রং শনাক্তকারী একটি পিগমেন্টের অভাবে, স্নায়ুকোষের রং শনাক্তকারী একাধিক পিগমেন্টের অভাবে, আর হচ্ছে হাইড্রোক্সি ক্লোরোকুইননের অভাবে। অ্যান্সার হবে কোনটি বলো তো? অ্যান্সার হবে হচ্ছে স্নায়ুকোষে রং শনাক্তকারী একটি পিগমেন্টের। মনে রাখবা, স্নায়ুকোষে রং শনাক্তকারী যদি একটা পিগমেন্টের অভাবে হয়ে থাকে তাহলে সেটা হবে লাল সবুজ বর্ণান্ধতা। আর যদি স্নায়ুকোষে একাধিক পিগমেন্ট এর অভাবে যদি বর্ণান্ধতা হয়ে থাকে তাহলে সেটা হবে হলুদ নীল বর্ণান্ধতা। তো সেই হিসেবে আমরা এখানে অ্যান্সারটা কি দিব? অ্যান্সারটা দিব হচ্ছে 1 নাম্বার। তারপর 2 নাম্বারটা কি হবে? একাধিক হবে না এটা। আর 3 নাম্বারটা হাইড্রোক্সি ক্লোরোকুইনন সেবনে পার্শ্ব প্রতিক্রিয়া। তাহলে অ্যান্সারটা হচ্ছে 1 এবং 3, বি নাম্বার অ্যান্সার। এরপর দেখো মা থ্যালাসেমিয়ার বাহক কিন্তু বাবা সুস্থ বাহক নয়, এরূপ ক্ষেত্রে তাদের সন্তানদের কত ভাগ থ্যালাসেমিয়ার বাহক হবে? কত ভাগ হবে বলতে পারবা? তাহলে এখানে কি হলো বলতো? মা হচ্ছে থ্যালাসেমিয়ার কি? বাহক, আর বাবা হচ্ছে সুস্থ। তাহলে দেখো আমরা যদি একটু ক্রস ঘটাই, বাবা মা, তাহলে বাবার যে জিনটা সুস্থ জিন, তাহলে কি হবে? আর থ্যালাসেমিয়ার এটার ভিতরে নাই, বাহকও নাই, আর মা হচ্ছে সুস্থ কিন্তু বাহক। তাহলে কি হবে? বড় হাতের আর ছোট হাতের। এখন যদি আমরা ক্রস ঘটাই তাহলে আর এই যে প্রথম সন্তানটি হবে সুস্থ, পরবর্তী সন্তানটিও সুস্থ হবে কিন্তু হবে বাহক, আর পরবর্তী সন্তানটিও সুস্থ হবে, পরিপূর্ণভাবে সুস্থ হবে, এবং সর্বশেষ সন্তানটি এটাও সুস্থ হবে কিন্তু বাহক হবে। তাহলে আমাদের কি বলেছে প্রশ্নে? যে সন্তানদের শতকরা কত ভাগ থ্যালাসেমিয়ার বাহক হবে। তাহলে দেখো 4 জন সন্তানের মধ্যে 2 জন বাহক, 4 জনের মধ্যে বাহক কয়জন? 2 জন। তাহলে এটা কত পার্সেন্ট হয়? 50% হয়, তাই না? তাহলে অ্যান্সার হচ্ছে 50%।
এরপরের যে প্রশ্নটি সেটি হচ্ছে কোনটি ডিএনএ তে অনুপস্থিত? ডিএনএ তে অনুপস্থিত হচ্ছে যেটি আরএনএ তে উপস্থিত সেটি ডিএনএ তে অনুপস্থিত, অর্থাৎ ইউরাসিল। ইউরাসিলটা হচ্ছে ডিএনএ তে অনুপস্থিত, ডিএনএ তে অনুপস্থিত। ঠিক আছে, তোমরা প্রশ্ন পড়ার সময় খুব তাড়াহুড়ো করে অনেক সময় উপস্থিতকে অনুপস্থিত পড়ো, অনুপস্থিতকে উপস্থিত পড়ো। সেইটা ভালো মতো খেয়াল রাখবা যে এখানে প্রশ্নের শেষে কি উপস্থিত বলেছে নাকি অনুপস্থিত বলেছে। তাড়াহুড়ো করে প্রশ্ন না পড়ে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় প্রশ্ন পড়লে এই ভুলগুলা হবে না। সো এই যে অনুপস্থিত হচ্ছে কোনটি? ইউরাসিল। আর যদি এখানে উপস্থিত লেখা থাকতো তাহলে অ্যান্সার হইতো তিনটাই, এবং ওইটা হচ্ছে বহুপদী সমষ্টিসূচক প্রশ্ন হইতো। এরপরের যে প্রশ্নটি সেটা হচ্ছে কোন বিজ্ঞানী সর্বপ্রথম ক্রোমোজোম আবিষ্কার করেন? অ্যান্সার হচ্ছে স্টার্স বার্জার। স্টার্স বার্জার সর্বপ্রথম ক্রোমোজোম আবিষ্কার করেন। গুয়ানিন এবং সাইটোসিনের মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকে কয়টি? গুয়ানিন এবং সাইটোসিনের মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকে তিনটি, মনে রাখবা। গুয়ানিন এবং সাইটোসিনের মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকে কয়টি? তিনটি। অ্যান্সার বি। প্রচ্ছন্ন জিন। প্রচ্ছন্ন জিন মানে কি? রিসেসিভ জিন, অর্থাৎ যেটা বাহক হিসেবে থাকে। আমরা বলি না যে সুস্থ কিন্তু বাহক, তাহলে যে জিনটার জন্য সে বাহক হইছে, ওই যে ছোট হাতের আর, ওইটাই হচ্ছে প্রচ্ছন্ন জিন। প্রচ্ছন্ন জিনের দ্বিতীয় বংশধরে কত ভাগ জীব প্রকাশ পায়? প্রচ্ছন্ন জিনের দ্বিতীয় বংশধরে কত ভাগ প্রকাশ পায়? প্রচ্ছন্ন কোনটা? ওই যে ছোট হাতের আটটা, থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম সেটা। তো প্রচ্ছন্ন জিনটা আমরা একটু আগেই দেখেছি যে 4 ভাগের 1 ভাগ প্রকাশ পায়, তাই না? 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 4টার মধ্যে একটা অসুস্থ হয় দ্বিতীয়, মানে F2 জেনারেশনে। F2 জেনারেশনে 4 ভাগের মধ্যে একটা হচ্ছে তোমার প্রকাশ পায়। সো এই জন্য হচ্ছে আমরা দিব কি 1/4। পিতামাতার বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? বংশগতি। এটা হচ্ছে বংশগতির সংজ্ঞা। এটা ক নম্বর প্রশ্নেও আসতে পারে। বংশগতি কাকে বলে? বংশগতির সংজ্ঞা হিসেবে কি আসবে? যে পিতামাতার বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হওয়ার প্রক্রিয়াকে বংশগতি বলে। এরপর দেখো, ডারউইনের প্রাকৃতিক নির্বাচন মতবাদ কাদের দ্বারা অনুপ্রাণিত? দুইজন মানুষের দ্বারা অনুপ্রাণিত। এটা মনে রাখবা, মুখস্থ রাখবা। ডারউইনের যে মতবাদ সেটা হচ্ছে দুইজনের উপর ভিত্তি করে, বা দুইজন বিজ্ঞানীর মতামতের উপর ভিত্তি করে দেওয়া। সেটা হচ্ছে কি ম্যাথলাস ও ওয়ালেস। ঠিক আছে, এই যে এটা সি নাম্বার, ম্যাথলাস ও ওয়ালেস। এই মেন্ডেলটা এখানে হবে, ডি নাম্বারে হবে, বাট এটার অ্যান্সার হচ্ছে কি ম্যাথলাস এবং ওয়ালেস। এই দুইজন বিজ্ঞানীর নীতির উপরে প্রতিষ্ঠিত। এরপরে দেখো, বাংলাদেশের শতকরা কত ভাগ লোক বর্ণান্ধ? বাংলাদেশের শতকরা কত ভাগ লোক বর্ণান্ধ? এটি তোমাদের বইয়ের হুবহু একটা লাইন। তো মনে রাখবা, বাংলাদেশের শতকরা হচ্ছে 10% লোক বর্ণান্ধ। বাংলাদেশে 100 জনের মধ্যে 10 জন, প্রতি 100 জনের মধ্যে 10 জন হচ্ছে বর্ণান্ধ রোগী, মানে 10 জন বর্ণান্ধতা নিয়ে জন্মগ্রহণ করে। আর প্রতি 10 জনে হচ্ছে একজন। এই কথাটি তোমাদের বইয়ে লেখা আছে যে বাংলাদেশে প্রতি 10 জনের মধ্যে একজন হচ্ছে বর্ণান্ধ থাকে। তাহলে শতকরা বললে কত বুঝায়? শতকরা বললে বুঝায় 100। তাহলে 100-র মধ্যে কত থাকবে? 10%। ঠিক আছে, 10 জনে যদি একজন হয় তাহলে 100 জনের মধ্যে থাকবে 10 জন বর্ণান্ধ। এরপর দেখো, ডিএনএ গঠনে পার্শ্ববর্তী দুইটি নিউক্লিওটাইডের দূরত্ব কত? 3.4 অ্যাংস্ট্রোম। পার্শ্ববর্তী দুইটি নিউক্লিওটাইড, তাহলে একটা নিউক্লিওটাইড কিরকম থাকে? একটা নিউক্লিওটাইড থেকে একটা নিউক্লিওটাইড আর আরেকটা নিউক্লিওটাইড, পাশাপাশি দুইটা নিউক্লিওটাইডের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটা কত হবে? 3.4 অ্যাংস্ট্রোম। 3.4 অ্যাংস্ট্রোম। আর মনে রাখবা, 1 অ্যাংস্ট্রোমে কত হবে? 10⁻10 মিটার। 1 অ্যাংস্ট্রোম সমান কত মিটার? 10⁻10 মিটার। থ্যালাসেমিয়া রোগী কোনটি খেতে পারেন? আচ্ছা, থ্যালাসেমিয়া রোগী হচ্ছে, দেখো এখানে হচ্ছে যকৃৎ, ডিম এবং মাংস, এই তিনটার মধ্যে আয়রন থাকে বা লৌহ থাকে। সো লৌহ সমৃদ্ধ খাবার হচ্ছে সরি, এই তিনটার মধ্যে লৌহ থাকে না। আর শুধুমাত্র হচ্ছে মাছ, এই মাছের মধ্যে লৌহটা হচ্ছে অ্যাবসেন্ট, মানে লৌহ নাই। আর বাকি তিনটা 1, 2, 3, এই তিনটার মধ্যে লৌহ আছে। তো তোমাদের বইয়ে একটা লাইন আছে যে লৌহ সমৃদ্ধ যে খাবার এবং যে ফলগুলো আছে সেগুলো থ্যালাসেমিয়ার রোগীরা খেতে পারেন না, তাহলে তাদের বিভিন্ন সমস্যা দেখা দেয়। তো সেই হিসেবে আমাদের এখানে অ্যান্সারটা হবে কি? এখানে অ্যান্সারটা হবে মাছ। এখানে কি হবে? অ্যান্সারটা হচ্ছে মাছ। কেন? কারণ মাছের মধ্যে লৌহ নেই। তারপরে দেখো, ডিএনএ ডাবল হেলিক্সের ব্যাস সর্বোচ্চ কত? অ্যান্সার হচ্ছে 20 অ্যাংস্ট্রোম। ডিএনএ ডাবল হেলিক্সের ব্যাস, ডিএনএ ডাবল হেলিক্সের ব্যাস, একটা ডিএনএ ডাবল হেলিক্স দেখতে কিরকম? একটা ডিএনএ ডাবল হেলিক্স দেখতে হচ্ছে এরকম।
সো এই যে ডাবল হেলিক্স, এই ডাবল হেলিক্সের ব্যাস কত? ডাবল হেলিক্সের ব্যাস হচ্ছে 20 অ্যাংস্ট্রোম। 20 অ্যাংস্ট্রোম। শেলির 6 বছর পূর্বে বিয়ে হয়েছে, পুত্র সন্তানের আশায় তাদের এ পর্যন্ত 3টি কন্যা সন্তান হয়েছে। এ নিয়ে স্বামী এবং শাশুড়ি সারাক্ষণ তাকে দোষারোপ করে থাকে। অতঃপর বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলে ডাক্তার তাদের সঠিক কারণ ব্যাখ্যা করেন। উদ্দীপকের সমস্যাটির জন্য প্রকৃতপক্ষে দায়ী কে? উদ্দীপকের সমস্যাটির জন্য প্রকৃতপক্ষে দায়ী হচ্ছে শেলির স্বামী। কারণ আমরা একটু আগেই দেখেছি একজন সন্তান পুরুষ হবে নাকি নারী হবে সেটা ডিপেন্ড করে ওয়াই ক্রোমোজোমের উপরে। কিসের উপরে? ওয়াই ক্রোমোজোমের উপরে। ওয়াই হচ্ছে একটা সেক্স ক্রোমোজোম, তাহলে এই ক্রোমোজোমটি থাকে শুধুমাত্র পুরুষের মধ্যে। তো সেই হিসেবে শেলির স্বামীর মধ্যে যেহেতু ওয়াই ক্রোমোজোমটি বিদ্যমান, তাহলে এই যে কন্যা সন্তান যে হয়েছে তাদের অলরেডি, পুত্র সন্তান যে হয়নি, এটা কেন হয়নি? কারণ শেলির স্বামীর যে এক্স এবং ওয়াই ক্রোমোজোম আছে দুইটা, সেই এক্স এবং ওয়াই ক্রোমোজোমের মধ্যে এক্স ক্রোমোজোমটি বারবার শেলির ক্রোমোজোমকে নিষিক্ত করেছে, যার কারণে কন্যা সন্তান হয়েছে। যদি শেলির স্বামীর ওয়াই ক্রোমোজোমটি হচ্ছে শেলির এক্স ক্রোমোজোমের সাথে নিষিক্ত হইতো, তাহলে সেখান থেকে পুরুষ সন্তান জন্ম নিত। তো যেহেতু এখানে দোষারোপ করা হচ্ছে বারবার শেলিকে, কিন্তু এখানে শেলির মূলত কোনো দোষ নেই, তাহলে এখানে প্রকৃতপক্ষে দায়ী হচ্ছে মূলত শেলির স্বামী। এরপর দেখো, শেলির পুত্র সন্তান হবে যদি নিষিক্ত জাইগোটটি কি হবে বলতো? 44+XY। কারণ 44টা হচ্ছে কি বলতো? অটোসোম। আর এই একজোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম XY, যেটা হচ্ছে একজন পুরুষের, একজন কি পুরুষের ক্রোমোজোমের বিন্যাসটি হচ্ছে এরকম। তাহলে নিষিক্ত জাইগোটটি এইরকম হইলে তাহলে সে তার সন্তানটি পুরুষ হবে বা ছেলে সন্তান হবে। শেলির স্বামী এক্স বহনকারী শুক্রাণু নিষেকে অংশগ্রহণ করলে তাহলে কি হবে? ওটা মেয়ে হবে, ওটা ছেলে হবে না। বাট এখানে পুত্র সন্তান হওয়ার কথা বলেছে। শেলির স্বামীর ওয়াই বহনকারী শুক্রাণু নিষেকে অংশগ্রহণ করলে তাহলেই তো আমাদের এই যে এই 1 নাম্বার এটা হবে। তার মানে অ্যান্সার হচ্ছে 1 এবং 3, অর্থাৎ বি। অ্যান্সার কত? বি। ডিএনএ ডাবল হেলিক্সের 50টি পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য কত? তাহলে একটি পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য কত? একটি পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রোম। তাহলে 50টি পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য কত হবে? 34 গুণ 50, 34 গুণ 50 অ্যাংস্ট্রোম। এটা ক্যালকুলেশন করলে যত আসবে ওইটাই হবে আমাদের অ্যান্সার। 1700 অ্যাংস্ট্রোম। 50টি পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য কত? 1700 অ্যাংস্ট্রোম। কোন কোষের প্রোটিনের জিন নষ্ট থাকার কারণে থ্যালাসেমিয়া হয়? কোন কোষের প্রোটিনের জিন? আমরা জানি যে একটি কোষের, কোষ বলতে কি এখানে মূলত রক্তকোষকে বোঝানো হয়েছে। কোষ বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? রক্তকোষকে বোঝানো হয়েছে। তো রক্তকোষের কোনটির মধ্যে হচ্ছে জিন নষ্ট থাকার কারণে থ্যালাসেমিয়াটি হয়? অ্যান্সার হচ্ছে লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকার মধ্যে এই যে লোহিত রক্তকণিকা অ্যালপেনলিবে চকলেটের মতো গোল দেখতে, লাল রঙের। তো এইটার মধ্যে হচ্ছে একটা প্রোটিন থাকে, সেই প্রোটিনের জিন থাকে। প্রোটিনের জন্য জিন দায়ী, প্রত্যেকটা প্রোটিনের জন্য একটা নির্দিষ্ট জিন দায়ী। তো সেই জিনটি যদি কি হয় বলতো? নষ্ট থাকে বা ডিফেক্টিভ থাকে, সেই জিনটি নষ্ট বা ডিফেক্টিভ থাকলেই মূলত সেখান থেকে কি হয়? থ্যালাসেমিয়া হয়। সেখান থেকে থ্যালাসেমিয়া হয়। তাহলে লোহিত রক্তকণিকায় যে প্রোটিন থাকে সেই প্রোটিনের জিন নষ্ট থাকার কারণেই থ্যালাসেমিয়া হয়। একই প্রজাতির জীবে সবসময় একই থাকে কোনটি? একই প্রজাতির জীবে সবসময় একই থাকে কোনটি? ক্রোমোজোম। এই ক্রোমোজোমটা সবসময় সেম থাকবে। মানুষের ক্ষেত্রে 23 জোড়া, কবুতরের জন্য 44 জোড়া, তারপর অন্যান্য প্রাণীর জন্য মানে ভিন্ন ভিন্ন সংখ্যায় হচ্ছে ক্রোমোজোম সংখ্যা থাকবে। তার মানে ক্রোমোজোম সংখ্যা মানুষে কখনো 24 জোড়া হবে না বা 21 জোড়া হবে না, সবসময় 23 জোড়াই থাকবে। আবার প্রত্যেকটা প্রাণীর জন্য, প্রজাতির জন্য ক্রোমোজোম সংখ্যাটার সেম থাকবে সবসময়। তো এই পর্যন্তই ছিল হচ্ছে আজকে আমাদের লাইভ ক্লাসটি। পরবর্তী ক্লাসে তোমাদের স্বাগতম থাকবে, শুভকামনা থাকবে, দেখার জন্য সবাইকে আমন্ত্রণ থাকবে। সো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।